ওকে। হ্যালো, কি অবস্থা সবার? কি অবস্থা সবার? আশা করি তোমরা নতুন বছরে সবাই ভালোই আছো। আজকে আবার তোমাদের বার্গার শিখাতে আসলাম। ঠিক আছে, আমরা শুরু করি। আমরা হচ্ছে আগে যে জানতাম এটা ছিল শর্করা, এটা ছিল আমিষ, এটাও শর্করা, এটা ছিল স্নেহ। আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে শর্করার পরিপাক, শর্করার পরিপাকটা কোথায় হয়? আমাদের মুখে হয়। কারণ কি? আমাদের শর্করা পরিপাকের জন্য যে এনজাইম গুলা, সেগুলো আমাদের মুখে রয়েছে। এবার আমরা মুখ থেকে আমরা এই যে এটা ছিল আমাদের মুখ, ধরে নাও এটা ছিল আমাদের মুখ, এটা হচ্ছে আমাদের চোখ, নাক, কিছু একটা গলা। আমরা এখানে দাঁত ছিল, এখানে জিহ্বা ছিল, এই দাঁত ছিল, এখানে আমরা চাবাইলাম খাবারটা। চাবানোর সময় আমাদের মুখে যে লালার জন্য যে হরমোন গুলো, এগুলো আসলো। কে কে আসলো? অ্যামাইলেজ এবং মল্টোজ আসলো। আসার পর এখানে শর্করাটাকে চাবানো হইলো। ঠিক আছে, শর্করাটা চাবাইলো, চাবানোর পরে এখানে যান্ত্রিক পরিপাক হইলো কি? দাঁতের মাধ্যমে। আচ্ছা, তারপরে জিহ্বার মাধ্যমে। আচ্ছা, তারপর হচ্ছে কি যে এখানে এই শর্করাটা পরিপাক হয়ে এই অন্ননালী দিয়ে হচ্ছে এই পাকস্থলীতে আসবে। ঠিক আছে, বার্গারটা খাইছো তুমি, বনটা আমার এখানে পরিপাক হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, খুব ভালো কথা। ওকে, এখন আমরা করতেছি কি? পরিপাক। পরিপাক আমরা আজকে কার করব? পাকস্থলীর। আমরা পড়তেছি পাকস্থলীর পরিপাক। ওকে, পাকস্থলীতে পরিপাক করতে গেলে পাকস্থলী সম্পর্কে আমাদের আগে একটু জানতে হবে আমাদের বই থেকে। আচ্ছা, বইতে কোথায় পাকস্থলী? এই তো, পাকস্থলীটা হয় আছে আমাদের খাদ্য পরিপাক। ঠিক আছে, পাকস্থলীর কিছু বিভিন্ন অংশ আছে, সেগুলো আমরা আগে জানবো। আমরা যদি এইভাবে একটা আঁকি, ওকে, এটা হচ্ছে স্ফিংক্টার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অন্ননালী গেল। এখানে হচ্ছে এই অংশটার নাম হচ্ছে কার্ডিয়া। এটা হচ্ছে এই জায়গাটা, একটু ঘুরে আসবে, এর নাম হচ্ছে এই ফান্স। ফান্স, এটা হচ্ছে আমাদের দেহ। এই যে বাঘটা, এটা হচ্ছে বড় বাঘ। এটা হচ্ছে ছোট বাঘ। আর এই অংশটার নাম হচ্ছে পাইলোরিস। ওকে, এই অংশটার নাম হচ্ছে পাইলোরিস। ঠিক আছে, ওকে। পাকস্থলীর 5টা স্তর আছে। ঠিক আছে, কি কি? এক হচ্ছে সেরাস, 2 হচ্ছে পেশি স্তর, 3 হচ্ছে সাব মিউকোসা, 4 হচ্ছে মিউকোসা। আর আরেকটা হচ্ছে এই 5 নাম্বারটা হচ্ছে মাস্কিউলারিস মিউকোসা। ওকে,
আচ্ছা, দেখা যায় কি। Okay. আচ্ছা, তো খাবারটা এখানে যায় কিভাবে? এই পাকস্থলীর বিভিন্ন অংশ না, প্রথমে খাবারটা অন্ননালী, এই যে আমার অন্ননালী এখানে শেষ হইলো, শেষ হওয়ার পর আমার খাবারটা এই যে সোরাসে আসে, তারপরে পেশি স্তরে আসে, তারপরে হচ্ছে সাবমিউকোসাতে আসে, তারপরে হচ্ছে মাস্কিউলার মিউকোসাতে আসে, তারপরে মিউকোসাতে আসে। ঠিক আছে, এরপরে চলে যায় কি, এটা এই ছোট ভাগ বড় ভাগ পাইলোরিক স্ফিংক্টার হয়ে আমার ক্ষুদ্রান্তে চলে যায়। ঠিক আছে, ওকে, খুব ভালো কথা। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে হচ্ছে এই জায়গাটার নাম কি বলছিলাম? কার্ডিয়া। কার্ডিয়া, ওকে, এই জায়গাটার নাম হচ্ছে কার্ডিয়া। ওকে, এখানে হচ্ছে কার্ডিয়াক আর হচ্ছে পাইলোরাস, এই দুই জায়গায় হচ্ছে একটা কি পেশি গুচ্ছ থাকে। জিনিসটা দেখতে এরকম অনেকটা। ওর কাজ কি হচ্ছে, ও হচ্ছে কি এরকম একটা জায়গা যেটা ওয়ান ওয়ে, যেটা হচ্ছে কি ওয়ান ওয়ে, এদিকে খাবারটা এভাবে ঢুকলো কিন্তু ও বেরোতে পারবে না। ঠিক আছে, একটা পেশি গুচ্ছ থাকে যেটা হচ্ছে ওয়ান ওয়ে, খাবারটা এদিক থেকে এখানে আসতে পারবে কিন্তু যাইতে পারবে না। ঠিক আছে, যাইতে পারবে না। আচ্ছা, আবার খাবারটা এদিক থেকে আসতে পারবে কিন্তু যাওয়া যাবে না। একটা পেশি গুচ্ছ যেটা হচ্ছে এই খাবার ধরে রাখে। ঠিক আছে, মানে আটকে রাখে, এটা এদিকে যেতে দিবে না, এটা এদিকে যেতে দিবে না, পিছনে আসা যাবে না। এটা কেন করে? কারণ কি আমাদের এই জায়গাটা না প্রচন্ড অ্যাসিডিক, আমাদের পাকস্থলী কি প্রচন্ড অ্যাসিডিক। প্রচন্ড অ্যাসিডিক কারণ কি, এতে HCl থাকে। ঠিক আছে, ওকে, কেন HCl থাকে, কই থাকে, কি থাকে, এটা আমরা যখন হচ্ছে আমরা ওই কি বলবো আমরা যখন যকৃৎ পড়বো তখন আমরা জানতে পারবো আরো ডিটেলস। ওকে, আচ্ছা, তো এই গেল, খুব ভালো কথা, এখানে গেল স্ফিংক্টার গেল। আচ্ছা, এবার হচ্ছে আমরা কিছু তথ্য জানি। কি তথ্য জানবো? যেমন পাকস্থলীর পিএইচ এর মান কত অ্যাসিডের? 1 থেকে 3। ওকে, আচ্ছা, আচ্ছা, আমরা যে এই যে মিউকোসা পড়লাম না, এই যে পাকস্থলীর কোষ গুলা, এগুলা কি হয় 2 মাস পর পর, 2 মাস পর পর নতুন মিউকোসা উৎপন্ন হয়। 2 মাস পর পর, ঠিক আছে, অলমোস্ট 2 মাস পর পর এটা একটা মিউকোসা পুরোপুরি চেঞ্জ নষ্ট হয়ে আরেক নতুন মিউকোসা হয়ে যায়। ঠিক আছে, ধরো এখানে একটা মিউকোসা নষ্ট হইলো, এটা পরে 2 মাস পরে এটাকে আরেকটা রিপ্লেস হয়ে যাবে। 2 মাস পর পর এখানে চেঞ্জ হয়। ওকে, এবার তাহলে আমরা পাকস্থলীর পরিপাকে ঢুকি। ও দাঁড়াও, এখানে তোমাদের বই থেকে আরো কিছু জিনিস ইম্পর্টেন্ট পড়ার ছিল। এই যে এই পাকস্থলীর পরিমাণটা, যে পাকস্থলীতে কয়টা অংশ আছে, কি কি আছে, কয়টা অংশ আছে, কি কি আছে, যে বলা আছে ওই পাকস্থলীর কখন আয়তন কত, সদ্য ভূমিষ্ঠ শিশুর পাকস্থলী কতটুক, পাকস্থলী লম্বা কত, চওড়া কত, পাকস্থলী লম্বা হচ্ছে 30 সেন্টিমিটার, আর হচ্ছে প্রশস্ত 15 সেন্টিমিটার। ওকে, আর এই যে পাইলোরিসে উন্মুক্ত হয়, পাইলোরিক স্ফিংক্টার পরে কোথায় উৎপন্ন হয়? এই যে এই ডিউওডেনামে উন্মুক্ত হয়। ঠিক আছে, আচ্ছা, কার্ডিয়াক স্ফিংক্টার এবং পাইলোরিক স্ফিংক্টার বলছি। আচ্ছা, এখন এটার সাথে সাথে আমরা না যান্ত্রিক পরিপাকটাও করে ফেলি এখানে। যান্ত্রিক পরিপাকটা এখানে বলছে যে মুখ থেকে চর্বিত খাদ্য অন্ননালী পথে পাকস্থলীতে এসে
2 থেকে 6 ঘন্টা অবস্থান করে। এই 2 থেকে 6 ঘন্টায় কি হয়, পাকস্থলীর যে পেশিগুলো আছে না 3 স্তরের, এগুলো কি হয়, মোচড়ায়। এগুলো হচ্ছে কি, এই পাকস্থলীর পেশিগুলা সঞ্চালন হয়, নড়াচড়া হয়। এতে কি হয় যে পাকস্থলীতে এই যান্ত্রিক পরিবেশ হয়। আমাদের জিহ্বা যেমন আমাদের মুখের খাবারটাকে লাড়ায় দিত, এরকম পাকস্থলীরটাকেও এই পাকস্থলীর পেশিগুলা নাড়াচাড়া করে দেয়। ঠিক আছে। আচ্ছা, এবং পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়। ঠিক আছে, এটা হচ্ছে এই গ্যাস্ট্রিক জুসটা কি, পাকস্থলী এই ঘন সুপে পরিণত করে। ঠিক আছে, বা খাদ্যের এই কাইম মন্ডে পরিণত করে, যেটা কি করে যে পাকস্থলী ওই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসরিত এই এনজাইমের পরিপাকের কাজ শুরু হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, খুব ভালো কথা। আমরা এবার করব কি, আমরা পাকস্থলী পড়লাম, পাকস্থলীর যান্ত্রিক পরিপাক দেখলাম, এবার আমরা পাকস্থলীর রাসায়নিক পরিপাক দেখব। আচ্ছা, পাকস্থলীর রাসায়নিক পরিপাকে আমরা আবার চলে যাবো বার্গারে। আচ্ছা, আমরা তো হচ্ছে শর্করার পরিপাক আমরা মুখেই শুরু করে দিছি। ঠিক আছে। আচ্ছা, আমরা শর্করা থেকে আসি। পাকস্থলী কি থেকে শর্করার পরিপাক হয়? হয় না। কেন হয় না? কারণ হচ্ছে পাকস্থলীতে শর্করা বিশ্লেষী এনজাইম থাকে না, সেই জন্য পাকস্থলীতে শর্করার কোনো পরিপাক হয় না। পাকস্থলীতে শর্করার পরিপাক হয় না। খুব ভালো কথা। আচ্ছা, আচ্ছা, এবার আমরা চলে যাব আমিষের পরিপাকে। ঠিক আছে, এবার আমরা চলে যাব কোথায়, আমিষের পরিপাক। আমিষের পরিপাকের জন্য এখানে হচ্ছে আমাদের পাকস্থলীতে কি আছে, HCl সার অনেক আগে থেকেই বিদ্যমান পাকস্থলীতে, যেটা পাকস্থলীর আন্তরিক গ্রন্থি আগেই ক্ষরণ করতে থাকে। ঠিক আছে, মানে আমাদের যে এই যে পাকস্থলীটা, ওর যে অন্ত্র মানে ওর গায়ে যে গ্রন্থিটা আছে এরকম, ওটা থেকেও HCl কন্টিনিউয়াসলি, মানে সব সময় না, কিছুক্ষণ পর পর পরিমাণ মতো ক্ষরণ হয়। আমাদের যেমন ঘাম ক্ষরণ হয়, ঘাম বের হয়, ওই রকম সিমিলার টাইপ অফ কিছু একটা, মানে ওই টাইপ HClটা ক্ষরণ হয়। আচ্ছা, তো HCl তাহলে স্যার, যদি HCl সবসময় ক্ষরণ হইতেই থাকে, তাহলে তো আমাদের পাকস্থলী হচ্ছে গলে যাওয়ার কথা। বলে যাওয়ার কথা না, পাকস্থলী নিজেই তো হজম হয়ে যাওয়ার কথা। কারণ কি, আমরা HCl এর pH জানতাম 1 থেকে 3, তাহলে তো পাকস্থলী হজম হয়ে যাওয়ার কথা। পাকস্থলী কেন হজম হয় না? অবশ্যই পাকস্থলীর বিভিন্ন স্তরগুলোর কারণে রক্ষা পায়। এছাড়াও আরেকটা কারণ আছে। কারণটা কি, সেই এই HClটা তখন থাকে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় বানান আমি ভুল লিখেছি, নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় থাকে। আচ্ছা, নিষ্ক্রিয় থাকে, কিন্তু কেন নিষ্ক্রিয় থাকে জানি না।
এখানে কথা হচ্ছে HCl-টা যখন খাবার আসে তখন এটা সক্রিয় হইলো, এরপরে কি যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে না, এখান থেকে বিভিন্ন হরমোন আসে না, এখান থেকে মেনলি HCl-টা আসে। ও কি করে, আমার পাকস্থলীতে আগে থেকে এনজাইম থাকে, গ্যাস্ট্রিক জুস, এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আসে পেপসিনোজেন আসে, আর একটা কি প্রোরেনিন আসে। প্রোরেনিন আসলো না? আচ্ছা, এখন এই যে এই HCl-টা করে কি, যে খাবার যখন আসে অন্ননালী দিয়ে আসলো, কার্ডিয়াক স্ফিংটার পার হইলো, তখন কি করে এই নিষ্ক্রিয় পেপসিনোজেনকে HCl পেপসিনে রূপান্তর করে, ঠিক আছে, পেপসিনে রূপান্তর করলো। আচ্ছা, আর আর কি করলো, আর কি করবে, আর কিছু করবে না। পেপসিন রূপান্তর করলো আর প্রোরেনিনকে HCl রেনিনে রূপান্তর করলো, ঠিক আছে, ওকে, খুব ভালো কথা, রেনিনে রূপান্তর করলো। এই রেনিনটা কি করে, আচ্ছা এবার আসলে হচ্ছে এই যে আমরা আমিষ খাইলাম, আমরা করতেছি কি আমিষের পরিপাক, এবার হচ্ছে আমি আমিষ প্লাস H2O, এটা কি করে, যে পেপসিনটা আছে না, এই পেপসিনটা এখন আসলো, পেপসিন আসার পরে ও কি করলো, প্রোটিউজে রূপান্তর করলো, আর কেসিনকে কেসিনকে রেনিন করলো, প্যারা কেসিনে রূপান্তর করলো, ঠিক আছে। এখন এই প্যারাকেসিনকে কে করবে, পেপসিন হচ্ছে পেপটোনে রূপান্তর করবে। আচ্ছা, আর হচ্ছে এই জিলাটিন কে জিলাটিনেজ নামে একটা এনজাইম আসবে, জিলাটিনেজ ও করবে কি পেপটোন ও পলিপেপটাইডে রূপান্তর করবে। আচ্ছা, আমাদের তাহলে এগুলো ক্লিয়ার, রাইট? আচ্ছা, এরপর আমরা কি করতে যাচ্ছি, আমরা রাসায়নিক পরিপাক শেষ করছি, রাইট? ওকে,
আমরা পড়তেছি পাকস্থলী। আমাদের তো আরেকটা জিনিস আছে, স্নেহ পদার্থ। স্নেহ পদার্থ নিয়ে বই কি লেখা দেখি আমরা একটু। এই যে অম্লীয় মাধ্যমে স্নেহ বিশ্লেষণকারী এনজাইম কাজ করতে পারে না। এ দেখো আমাদের HCl-টা কি অ্যাসিড না, অ্যাসিডিক। তো অ্যাসিডিক মানে কি অম্লীয় পরিবেশ। তো এই অম্লীয় পরিবেশে কি এই স্নেহ পদার্থ পরিপাকের জন্য যে এনজাইমগুলো এগুলো কাজ করতে পারে না, এই জন্য স্নেহ পরিপাক হয় না। কিন্তু এই লাইপেজ নামক একটা ক্ষুদ্র ছাপোষা মানুষ আছে, মানে এনজাইম, ও কি করে খুবই দুর্বল, কিন্তু ও হচ্ছে স্নেহ বিশ্লেষণকারী এনজাইম এবং ও হচ্ছে অ্যাসিডিক পরিবেশে, এই পাকস্থলীটা কি অম্লীয় না, অম্লীয়, ওই অম্লীয় পরিবেশে কাজ করতে পারে। ও কি করে স্নেহ পদার্থ কিছুটা বিশ্লেষণ করে, ঠিক আছে। যেমন হচ্ছে এই বাটার ফ্যাট, ও কি করে এই বাটার ফ্যাটটাকে বিশ্লেষণ করতে পারে বলে প্রমাণ পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, এখন তাহলে আমরা এই লাইপেজ জানলাম। আচ্ছা, এখন তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে পাকস্থলী কেন নিজেই পরিপাক হয় না, প্রশ্ন আসে না। তাহলে আমরা এটা দেখি একটু, কেন পাকস্থলী নিজে পরিপাক হয় না। এই যে পাকস্থলীর অন্তর্গাত্র থেকে নিঃসৃত হচ্ছে HCl, ঠিক আছে। এটা হচ্ছে একটা ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে, ভৌত প্রতিবন্ধক মানে কি, ও হচ্ছে কি যে ইনভিজিবল, বাট ও কাজ করতেছে, ওর এটার কোনো যে দেখাচ্ছে না, ভিজিবল না যে এটা কোনো কাজ করতেছে, বাট তাও কাজ করেছে, যেটার পরিবর্তন বাইরে থেকে দেখা যায় না, দেখা যায় ভৌত পরিবর্তন, ঠিক আছে। ওকে, ও কি করে যে পাকস্থলীর অন্তর্গাত্র, এটা কি HCl থেকে রক্ষা করে, ঠিক আছে। আচ্ছা, কিভাবে করে, বিভিন্ন প্রো এনজাইম এবং বাইকার্বনেট ক্ষরণ করে, ঠিক আছে। ওকে, এই আবরণটা গ্যাস্ট্রিক মিউকোসা, ঠিক আছে, গ্যাস্ট্রিক মিউকোসায় আবৃত পাকস্থলী। এটা কি করে, এই আবরণ HCl, মিউকাস এবং বিভিন্ন ধরনের প্রো এনজাইম এবং বাইকার্বনেট ক্ষরণ করে। আমরা হচ্ছে ছোটবেলাতে এই অ্যান্টাসিডেটে পড়ছিলাম না, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওইখান থেকে হচ্ছে এই বাইকার্বনেট উৎপন্ন করে, মানে ওই অ্যান্টাসিডের মতো কি করে এসিডের সাথে একটা ক্ষারের বিক্রিয়া করে বাইকার্বনেট ক্ষরণ করে, মানে ওই বাইকার্বনেট ক্ষরণ করাতে এটা নিষ্ক্রিয় হয়ে যায়, যে কারণে পাকস্থলী হজম হয় না। এতে পাকস্থলীতে কি হয় যে চারটা জিনিস ঘটে, যেমন কি পাকস্থলীর অন্তর্গাত থেকে নিঃসৃত পুরো মিউকাস স্তর HCl এর আক্রমণ রোধকারী ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এই যে এটা যে আমার ভৌত প্রতিবন্ধক, এটা থেকে রক্ষা করার জন্য কাজ করে। আচ্ছা, তারপরে কি পাকস্থলীর অন্তর্গত থেকে খরিত বাইকার্বনেট প্রকৃতপক্ষে একটি ক্ষার, ওই যে আমি বলছিলাম যে ক্ষার, বাইকার্বনেট একটা ক্ষার, তাহলে যে অ্যাসিড আর ক্ষারে বিক্রিয়া হয়ে প্রশমন বিক্রিয়া হয়ে যায়। আচ্ছা, তারপরে কি এনজাইম পেপসিন প্রথমে পেপসিনোজেন থাকে নামক প্রো এনজাইম হিসেবে নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয়, তখন কি এটা HCl এর সংস্পর্শে আসলে সক্রিয় হয়ে যায়, এই কারণে পাকস্থলী নিজেকে হজম করে ফেলে না। আচ্ছা, তারপরে কি পাকস্থলীর অন্তঃস্থ এপিথেলিয়ামের কোষ ঘন সংলগ্ন এবং দৃঢ়ভাবে সংবদ্ধ থাকায় HCl কিছুতেই এপিথেলিয়ামের ক্ষতি করতে পারে না, ঠিক আছে। ওকে, করতে পারে, কারেক্ট, খুব ভালো কথা। আচ্ছা, পাকস্থলীর তাহলে আচ্ছা, পাকস্থলী কি মানে পাকস্থলী যেহেতু HCl, কোনো ব্যাকটেরিয়া আসতে পারে, সেটা কিছু করতে পারতেছে না, সব হচ্ছে
ওই যে প্রোটিওলাইটিক এনজাইম পড়ছিলাম, প্রোটিনকে ভেঙে ফেলে। এরকম লাইটিক বিভিন্ন কারণে, লাইটেশনের কারণে হয় কি যে বিভিন্ন ব্যাকটেরিয়া এগুলা ধ্বংস হয়ে যায়। তাহলে আলসার হয় কিভাবে? তাহলে যে আমরা শুনি যে পাকস্থলীর, আমরা যে শুনি এই আলসার হয়, আলসারটা হয় কিভাবে? আলসারটা হয় এই, দাঁড়ান নামটা আমি দেখে লিখি, হেলিকোব্যাক্টার পাইলোরি, এই নামে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়। ঠিক আছে, ওরা কি করে পাকস্থলীতে না এই ক্ষত সৃষ্টি করে। ধরো তোমার পাকস্থলীটা, এই যে পাকস্থলী, ধরো এটা পাকস্থলীর একটা কোষ, এখানে হচ্ছে এই বাইকার্বনেট ক্ষরণ হতে এই সেলটা কোনো কাজ করতে পারতেছে না। ঠিক আছে, কিন্তু যখনই এই এই দুষ্ট লোকটা আসে, আইসা কি করে এখানে ক্ষতর সৃষ্টি করে। করলে কি হয় যে এই দেখো এখানে একটা লেয়ার ছিল না, লেয়ারটা কিন্তু এখন নাই, যে কারণে কি হবে যে এখানের যে এই পরক্ষিত হয়ে গেল না পাকস্থলীর এই স্তরটা, তো তখন কি এই সেলটা এখানে আসে, এটাকে ক্ষয় করে ফেলে। এটার জন্য মেইনলি হয় আলসার হয়। ঠিক আছে, ওকে। এছাড়াও আরেকটা কারণে আলসার হয়, যেটা কি NSAID, নন স্টেরয়েডিক্যাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। তারপর ব্যথানাশক, এগুলো কি করে পাকস্থলীর যে স্তরটাকে না ক্ষত করে ফেলে, স্তরটাকে, এই যে এখানে বাইকার্বনেট লেয়ারটা ছিল, এগুলো ছিল, সবগুলোকে নষ্ট করে দেয়। তাহলে হয়তো এখানে একটা হচ্ছে অরক্ষিত হয়ে যায় এই জায়গাটা, তখন এখানে HCl মহাশয় এসে গ্যাঞ্জাম করে, যে কারণে হয় কি যে এখানে ক্ষত সৃষ্টি হয়, যেটাকে আমরা আলসার বলি। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের পাকস্থলী হিসাব। আমরা তাহলে একটু আবার রিক্যাপ করব। আমরা পড়তেছিলাম পরিপাক, আমরা শর্করা পড়ছি, আমরা হচ্ছে মুখের পরিপাক পড়ছিলাম, তারপরে কি পাকস্থলীর পরিপাক আজকে পড়লাম। আমরা কিন্তু হচ্ছে এই এনজাইম, তারপর হচ্ছে এই বিভিন্ন গ্রন্থিগুলো আছে, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, এগুলো আমরা কিন্তু পড়ি নাই। ঠিক আছে, আমরা কিন্তু গ্রন্থি এখনো শেষ করিনি। আমরা হচ্ছে কি যে প্রথমে আমাদের মুখের পরিপাক কি কি হয়, কিভাবে হয়, পাকস্থলীতে কিভাবে পরিপাক হয়, ক্ষুদ্রান্তে কিভাবে পরিপাক হয়, তারপরে বের হয়ে যায় কিভাবে, এগুলো সব শেষ করব, কারণ এরপরে আমরা এই গ্রন্থিগুলোতে আসবো। ঠিক আছে, আচ্ছা, কেন? কারণ হয় কি আমাদের পরীক্ষায় আমাদের যখন লিখতে বলে, তখন হয় কি আমাদের যে আমরা যদি একটা জায়গায় গুছানো থাকে যে আমাদের পাকস্থলী কি কি পরিপাক হয়, তখন আমাদের লেখার জন্য খুবই সহজ হয় জিনিসটা, মনে রাখা, লেখা, মুখস্থ করা সব সহজ হয়ে যায়। বায়োলজি জিনিসটাকে তোমার মুখস্থ করতে হয় না, বায়োলজি জিনিসটাকে ইমাজিন করতে হয়, দেখতে হয়, দেখার ভিশন থাকতে হয় যে আচ্ছা এই জিনিসটা এভাবে হচ্ছে, এটা এভাবে হতে পারে। আমি অনেক ভুল করি, তোমরা সেই ভুল শুধরে দিতে হবে না কিন্তু না হলে। আচ্ছা, আমরা রিক্যাপ করি। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা পড়ছিলাম কি, শর্করা পড়েছিলাম। শর্করাতে আমরা কি কি পড়ছিলাম? শর্করা আমরা মুখে পরিপাক করছিলাম। শর্করা পরিপাকটা হয় মুখে। মুখে কি হয়, বিভিন্ন লালার সাথে এনজাইম আসে, সেগুলো কি করে শর্করা পরিপাকে সাহায্য করে। মুখে আমিষের পরিপাক হয় না, কারণ কি মুখে প্রোটিওলাইটিক এনজাইম থাকে না, স্নেহ পদার্থ এই পরিপাকের জন্য এই মুখে কোনো এনজাইম নাই, সেই কারণে মুখে স্নেহ পরিপাকও হয় না। খুব ভালো কথা।
আমরা মুখে চাবাইলাম, আমরা বার্গারটা মুখে চাবাচ্ছিলাম, মুখে চাবাইলাম, এরপর আমরা এটা মুখ থেকে কোথায় গেল, পাকস্থলীতে গেল, অন্ননালীতে, অন্ননালীতে পাকস্থলীতে গেল। পাকস্থলী আমরা বিভিন্ন পাকস্থলীর বিভিন্ন অংশের নাম আমরা পড়লাম। পাকস্থলীর লম্বা কতটুক, প্রস্থ কতটুক এটা পড়লাম, এই জায়গাটার নাম পড়লাম, এটার নাম কার্ডিয়াক স্ফিংটার, এর জায়গাটার নাম, এটার নাম কার্ডিয়া, এখানে যে একটা পেশি গুচ্ছ থাকে ওটার নাম স্ফিংটার, কার্ডিয়াক স্ফিংটার। পাইলোরিক স্ফিংটার পড়লাম, বড় বাগ ছোট বাগ এগুলা পড়লাম, ফান্ডস পড়লাম। আমরা পাকস্থলী সম্পর্কে জানলাম, ঠিক আছে। পাকস্থলীর অন্তঃক্ষরা গ্রন্থি আছে যেগুলা থেকে প্রোরেনিন হয়, এই প্রোরেনিন আর ট্যারকেসিন, কি প্রোরেনিন আর কি ক্ষরণ হয়, প্রোরেনিন ক্ষরণ হয়, আর কি ক্ষরণ হয় ভুলে গেছি আমি, পেপসিনোজেন, প্রোরেনিন আর পেপসিনোজেন ক্ষরণ। এগুলা পরবর্তীতে কি হচ্ছে, HCl আসে, HCl আসে এগুলাকে অ্যাক্টিভ করে, অ্যাক্টিভ করে এগুলাকে কি করে হচ্ছে এই পেপসিনোজেন, পেপসিনোজেনকে পেপসিনে রূপান্তর করে, আর প্রোরেনিনকে রেনিনে রূপান্তর করে। তো এরপরে কি হয়, এগুলা আমিষকে আমিষকে বিভাজন ভাঙতে ভাঙতে, এই আমিষকে ভাঙতে ভাঙতে প্রোটিউজ আর পেপটোনে রূপান্তর করে, প্রোটিউজ আর পেপটোনে রূপান্তর করলো, খুব ভালো কথা। আচ্ছা, পাকস্থলীতে কি হচ্ছে, স্নেহের পরিপাক হয় না, হয় না, কিন্তু হয় না, কিন্তু লাইপেজ নামের একটা এনজাইম থাকে যেটা কি করে, খুবই হচ্ছে দুর্বল একটা স্নেহ বিশ্লেষী এনজাইম, যেটা কি করে স্নেহ পদার্থ বিশ্লেষণে সাহায্য করে। এটা কোন স্নেহ পদার্থের বিশ্লেষণ করে, বাটার ফ্যাট, যেটা বাটার ফ্যাটকে ভাঙতে পারে, এটা পাওয়া গেছে পরীক্ষামূলকভাবে, এটা পাওয়া গেছে পরীক্ষা করে। আচ্ছা, পাকস্থলীর শর্করার পরিপাক হয়, হয় না, পাকস্থলীর শর্করার পরিপাক হয় না, পাকস্থলীতে শুধু আমিষের পরিপাক হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আজকে এখানেই থাক, কারণ হচ্ছে কি আমরা এর পরের দিন আমরা ক্ষুদ্রান্তের পরিপাক শুরু করব, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের এই চ্যাপ্টার থেকে যদি পরিপাকের আসে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পাকস্থলীর পরিপাকে, পাকস্থলীর পরিপাকের রাসায়নিক প্রক্রিয়াটা, আর হচ্ছে ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাকটা। কারণ ক্ষুদ্রান্তে গিয়ে সব পরিপাক হয়, আলটিমেটলি আমরা হচ্ছে মুখে শর্করার পরিপাকটা করলাম কিছুটা, পাকস্থলীতে আমিষের পরিপাকটা কিছু করলাম, আর হচ্ছে বাকিটা সব গিয়ে ক্ষুদ্রান্তে গিয়ে ফাইনালি সব শেষ, ক্ষুদ্রান্তে গিয়ে হচ্ছে লাস্ট ডেস্টিনেশন, যেখানে হচ্ছে সব পরিপাক হয়। এরপর হয় কি বৃহদান্ত, বৃহদান্তে কি পানি শোষণটা হয়, বিভিন্ন পানি, এবং আমরা যে পরিপাক করলাম ভাঙলাম, ভাঙতে ভাঙতে একদম ছোট করতেছে, এই ছোট করলাম যে এগুলো সব হচ্ছে শরীর শোষণ করবে কই থেকে, সব অগ্নাশয় থেকে শোষণ করবে, অগ্নাশয় থেকে, সরি অগ্নাশয় না, বৃহদান্ত থেকে শোষণ করবে, বৃহদান্ত থেকে এগুলো শোষিত হয়ে রক্তের মাধ্যমে আমাদের ফুল বডিতে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি, আমরা একটা ব্যাকটেরিয়ার নাম পড়ছিলাম যে কি করে, এই যে এই পাকস্থলী স্তরটাকে নষ্ট করে দেয়, বিভিন্ন ব্যথানাশক ওষুধ, তারপরে হচ্ছে এই হেলিকোব্যাক্টার পাইলোরি, এরা কি করে এই স্তরটা নষ্ট করে দেয়, যে কারণে হয় কি যে এই আমাদের আলসার নামের রোগটা হয়, ঠিক আছে। এই জন্য হচ্ছে কি আমাদের হচ্ছে একবারে বেশি খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না একবারে বেশি, জানো? কারণ তুমি যদি একবারে বেশি খাও, দেখো তোমার এখানে হচ্ছে পেপসিনোজেন আর রেনিন আছে, খুব ভালো কথা। তুমি যদি হুট করে অনেক খাবার খেয়ে ফেলো, তখন কি হবে, এই জন্য একটা চাপ পড়বে না, হজম হইতে পারবে না, এই জন্য ডাক্তার বলে একটু পর পর খেতে, বারে বারে খান, একবারে বেশি খাবেন না। কেন বলে ডাক্তার? কারণ কি, তুমি প্রথমে ধরো সকালে একটু ব্রেকফাস্ট করলাম, সকালে একটা ভালো ব্রেকফাস্ট করলাম, গেল এখানে তোমার সারাদিনের এনার্জি শুরু হলো, তুমি সকালবেলা ব্রেকফাস্ট করে তোমার ফুল ডের জন্য একটা এনার্জি প্যাকেজ, যেটা তোমার সারাদিন কাজে লাগবে, তোমার দিনটা শুরু করতে, দিনটা যদি তুমি এনার্জি করে শুরু করতে পারো, তাহলে সারাটা দিন তোমার ভালো যাবে। তুমি সকালে ব্রেকফাস্ট করলাম, ও হজম করলো, এরপরে তুমি
আর একটু পরে ব্রাঞ্চ খেলাম। ব্রাঞ্চটা কি? সকাল আর দুপুরে খাবারের মাঝখানে যে খাবারটা এটাকে ব্রাঞ্চ বলে। ব্রাঞ্চে তুমি হালকা কিছু খালা, কি হলো? তুমি সকালে খাইলে, এবারে গ্যাপ পড়লো না কিছু, তখন তো এই জায়গাটা ফাঁকা, HCl তো আসতেছে। তখন যদি এটা না আসে, এটা আসলে কি এটা হজম হবে তখন, তাহলে কি পাকস্থলীতে HCl বেশিক্ষণ থাকলো না, এই প্রোরেনিন আর কি পেপসিনোজেন অ্যাক্টিভ হওয়ার পর কাজে লাগলো, কারণ HCl তো আসতেছে কন্টিনিউয়াস। আচ্ছা, তারপর তুমি লাঞ্চ করলা, লাঞ্চ করার পর লাঞ্চটা হজম হইলো, তখন আবার এই প্রোরেনিন আর পেপসিনোজেন যে কাজ করতে HCl আসার পর অ্যাক্টিভ হয়েছিল, ওইটা আবার কাজে লেগে গেল। তুমি এরপরে বিকালে কিছু খাইলা, ওইটা আবার কি হলো, মাঝখানে একটা ব্রেক থাকলো না, ওই ব্রেকটা কেটে গেল। আচ্ছা, এরপর তুমি রাত্রে আবার খাইলা, তারপর ঘুমাই গেল। তাহলে কি তুমি যদি হচ্ছে প্রপার 3টা মিল নাও, আর মাঝখানে যদি ছোটখাটো মিল নাও কয়েকটা, তোমার এই জায়গাটা সবসময় অ্যাক্টিভ থাকে, কিন্তু কখনো ওভারলোড হয় না। তুমি ধরো সকালেও খেলা না, কিছু খেলা না, ব্রাঞ্চও নিলা না, একবার তুমি হেভি একটা লাঞ্চ করলাম, তাহলে কি হলো, তোমার পাকস্থলী এখানে পুরোটা ফাঁকা, হুট করে কি হলো, ও হুট করে অনেক খাবার পাইলো, ওয়ার্কলোড বেড়ে গেল না, তখন কি হবে, ওর উপর প্রেশারটা পড়বে। এই প্রেশারটা তোমরা যখন বয়স বাড়বে আস্তে আস্তে, তখন কি এই পাকস্থলীকে উইক করে দিবে, যে হুট করে খাবার আসে, আর খাবারের কোনো সিস্টেম নেই। ঠিক আছে, এই কারণে আমাদেরকে টাইমলি খাইতে হবে এবং অতিরিক্ত খাওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ তোমাদের সবাইকে। আশা করছি তোমাদের সাথে পরের ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।